হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হাবিজাবি টক। আশা করি সবাই ভালো আছেন। বন্দি দশা এখন সবার আসলে ভালো লাগতে শুরু করেছে। কেউ আর এখন হায় হুতাশ করতেছে না যে আহা বাইরে যেতে পারতেছি না। সবাই মোটামুটি সেটেল। মজার ব্যাপার হবে যখন আবার সবাই বাইরে যাওয়া শুরু করবে, তখন বলবে আরে বাসায় তো ভালো ছিলাম। গত ভিডিওতে চেষ্টা করেছি ভালো মুভি বা সিরিজ কেন ভালো সেটা ব্যাখ্যা করার জন্য। তো সেই পোস্টে একজন আর কি একটু রিকোয়েস্ট করলো যে ট্রায়াঙ্গেল বা এই ধরনের মুভির এক্সপ্লেনেশন ভিডিও তৈরি করার জন্য। আমার তো আর বিশাল ফ্যান বেজ নেই, সো একজনের কথাতেই ট্রায়াঙ্গেল মুভির এক্সপ্লেনেশন তৈরি করার চেষ্টা করতেছি। ট্রায়াঙ্গেল হচ্ছে 2009 সালে মুক্তিপ্রাপ্ত লেখক ও পরিচালক ক্রিস্টোফার স্মিথের এক নিদারুণ সৃষ্টি। মাইন্ড বেন্ডিং মুভি যদি তালিকা তৈরি করা হয় তাহলে ট্রায়াঙ্গেল মোটামুটিভাবে টপ 5-এর মধ্যেই থাকে। খুব কম মুভি আছে যা বুঝতে আমার একবারের বেশি দুইবার দেখা লাগছে। ট্রায়াঙ্গেল নিঃসন্দেহে ওই মুভিগুলির মধ্যে একটি। প্রথমবার দেখে আসলে জেস কেন টাইম লুপের মধ্যে আটকে গিয়েছে সেটা বুঝতে আমার একটু কষ্ট হয়েছে, তাই আমার দ্বিতীয়বার দেখতে হয়েছে। সো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক, যেহেতু এটা একটা লং এক্সপ্লেনেশন ভিডিও। সো অতিরিক্ত কথা না বলাই ভালো। শুরুতেই স্পয়লার অ্যালার্ট দিতে চাচ্ছি, কারণ যেহেতু এটা ব্যাখ্যামূলক একটা ভিডিও, এখানে পুরো গল্পটাই আসলে বলা থাকবে। যদি আপনি মুভিটা না দেখে থাকেন তাহলে অ্যাটলিস্ট একবার হইলেও মুভিটা দেখে নেন, তারপরে ভিডিওটি দেখলে ভালো হয়। আর আপনি যদি মুভি না দেখেও আমার ভিডিওটি দেখতে চান তাইলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমে মুভিতে ঘটে যাওয়া ঘটনার ক্রমগুলি আস্তে আস্তে আমরা একটু আলোচনা করব, তারপরে আমরা ব্যাখ্যা করব যে কেন এই ঘটনাগুলি ঘটেছে। ব্যাখ্যার জন্য যে পয়েন্টগুলি দরকার আমি শুধু ওই পয়েন্টগুলি নিয়ে আলোচনা করব। মুভির শুরুতেই দেখা যায় এক মা তার সন্তানকে জড়িয়ে ধরে বলছে ইটস অল জাস্ট এ ড্রিম। তারপর দেখা যায় ওই মেয়েটি ঘরের কাজ করতেছে, মেঝেতে পড়ে থাকা কালি মুছতেছে, তারপর একটা ব্যাগের ভেতর পোশাক গুজে কোথাও যাচ্ছে। খেয়াল করবেন যে পোশাকটি সে ব্যাগের ভেতর ঢুকাচ্ছে সেটা একটু আগেই তার পরনে ছিল। তারপর দেখা যায় ট্রায়াঙ্গেল নামের একটা ইয়ট, সেখানে গ্রেগ, ডাউনি, তার স্ত্রী শ্যালি, শ্যালির বান্ধবী হেদার ও ভিক্টরকে। তারা প্রতি বছর বোট ট্রিপে যায়। শ্যালি একজনকে নিয়ে আসে গ্রেগের সাথে দেখা করাতে, ব্লা ব্লা। যখন জেস আসে ভিক্টরের পেছনে হেঁটে হেঁটে, তখন দেখা যায় তার সাথে বাচ্চা ছেলেটি নেই। কিন্তু বাসা থেকে যখন বের হয়েছিল তখন কিন্তু সে বলতেছিল বাচ্চাটিকে নিয়ে যাবে। তারপর বোটে অনেক কথাবার্তা হয়, ওইগুলি নিয়ে আলোচনা করে লাভ নেই। এক পর্যায়ে দেখা যায় হঠাৎ করে বাতাস বন্ধ হয়ে যায়। ইয়টটি যেহেতু পাল ধারা নিয়ন্ত্রিত, তাই সেটিও চলা বন্ধ হয়ে যায়। বাতাস বন্ধ হয়ে যাওয়ার একটু পরেই দেখা যায় কালো মেঘ ধেয়ে আসতেছে। গ্রেগ স্বাভাবিকভাবেই স্ট্রেস কল করে কোস্টগার্ডকে জানানোর চেষ্টা করে, কিন্তু কোস্টগার্ড জানায় তারা ওই এলাকাতে এমন কিছুই দেখতে পাচ্ছে না। ঠিক তারপরই একটা মেয়ের গলায় শোনা যায় হেল্প মি, হেল্প মি। গ্রেগ কয়েকবারই স্ট্রেস কল যেই চ্যানেল থেকে আসে সেখানে আবার কানেক্ট করার চেষ্টা করে, কিন্তু আর কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। তারপর ঝড় আসে, নৌকো উল্টে যায়, হেদার পানির তরে ভেসে যায়। ঝড় চলে গেলে তারা উল্টানো ইয়টের উপর বসে যখন ভাবছে কি করবে, তখন এক বিশাল জাহাজ তাদের সামনে এসে হাজির। জাহাজটি কাছাকাছি আসার পর দেখা যায় কেউ একজন জাহাজের উপর দাঁড়িয়ে আছে, কিন্তু চেহারা দেখা যায় না। মূলত এখান থেকেই মাথা ঘোরাঘুরির ঘটনা শুরু, তাই ব্যাখ্যাটাও এখান থেকেই শুরু করা যাক। যারা মুভিটা দেখেছেন তারা অলরেডি জানেন এটা একটা টাইম লুপের মুভি। তার মানে অগণিত জেস থাকার কথা, যেমন স্যালির অগণিত লাশ জাহাজের উপরের ডেকে দেখা যায়। না, অগণিত নেই, জেস আসলে 4টি। অরিজিনাল জেস যাকে ঘরে দেখতে পেয়েছেন ভিন্ন একটি পোশাক পরা অবস্থাতে। তারপর আমরা যেই জেসের সাথে জার্নিটি করতেছি তাকে বলতে পারি যে সে হচ্ছে মেইন জেস। আর জাহাজের সামনের দিকে দাঁড়িয়ে থাকা মুখোশবিহীন জেস, যাকে আলোর বিপরীত দাঁড়িয়ে থাকতে দেখা যায় কিন্তু চেহারা বোঝানো যায় না। আর একটা জেস আছে যে একেবারেই জাহাজের উপরে তখন দাঁড়িয়েছিল, তাকে এখান থেকে দেখা যাচ্ছে না, তাকে আমরা বলতে পারি মুখোশধারী জেস বা শয়তান জেস। এখন যে ঘটনাগুলো ঘটবে তা কেন ঘটবে তা বোঝার জন্য কোন জেসের মাইন্ডসেট কি তা বোঝাটা খুবই জরুরি। মেইন জেস যে আপাতত কিছুই জানে না, মুখোশহীন জেস ভাবছে এই গ্রুপকে সে মুখোশধারীর হাত থেকে রক্ষা করবে, তাহলেই মুক্তি পাবে। আর ওই যেই জেসকে দেখা যাচ্ছে না সে ভাবতেছে এখন যারা জাহাজে উঠতেছে তাদের সবাইকে মেরে ফেলতে হবে এবং এরপর যারা আসবে তাদের আর জাহাজে উঠতে দেয়া যাবে না।
তাহলেই এই টাইম লুপ থেকে মুক্তি পাবে। এতটুকু শুনেই অনেকে চিন্তা করতেছেন যে ও আচ্ছা এইটাই ঘটনা ছিল, তাহলে তো পুরো মুভি বুঝে গেছি। না, এখনও অনেক কিছু বাকি আছে, পুরো মুভি এখনও আপনি বুঝতে পারেননি। এবার জাহাজে ঘটে যাওয়া ঘটনাগুলি আমি দ্রুত আলোচনা করে যাব। সবাই জাহাজে ওঠে, জাহাজের যাত্রীদের খুঁজতে শুরু করে, কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায় না। আপাত দৃষ্টিতে পুরো জাহাজটি খালি। গ্রেগের মতো এটা নাকি সেইলরদের প্র্যাঙ্ক, যে সেইলররা ইচ্ছাকৃতভাবে লুকিয়ে আছে তাদেরকে বোকা বানানোর জন্য। তারপর করিডোরে হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা চাবির শব্দ পায় এবং জেসের বাসার চাবি খুঁজে পায় এবং ভাবে এই চাবিটি নিশ্চয়ই হেদারের কাছে ছিল, এবং হেদার কোনো না কোনোভাবে এই জাহাজে উঠে পড়েছে। স্যালি এবং ডাউনি হেদারকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে সবাই একসময় ডাইনিং রুমে যায়। ডাইনিং রুমে গ্রেগকে যখন সময় জিজ্ঞেস করা হয়, গ্রেগ বলে 11:30 বাজে, কিন্তু জেস যখন ঘড়ির দিকে তাকায় তখন দেখে তার হাত ঘড়িতেও 8:17 বাজে এবং জাহাজের ঘড়িতেও 8:17 বাজে। মানে জাহাজ এবং তার টাইম একই সময়ে চলতেছে, কিন্তু তার সাথে যে যাত্রীরা আছে তাদের সময় কিন্তু ভিন্ন। তারপর আসল জেস করিডোরের মধ্যে একটা অবয়ব দেখতে পায় এবং চিৎকার দিয়ে ওঠে যে ওখানে কেউ দাঁড়িয়ে আছে। এই কথাটি শুনেই ভিক্টর সেই করিডোরের দিকে ছুটে যায়। জেস আর গ্রেগো ডাইনিং থেকে বের হয়ে নিজেরা খুঁজতে থাকে ও 237 নম্বর রুমে গিয়ে রক্তে লেখা দেখতে পায় গো টু থিয়েটার। এদিকে শ্যালি ও ডাউনিও থিয়েটারের দিকে যেতে থাকে। তাদের থিয়েটারে যেতে কে বলেছে সেটা কিন্তু তখন ক্লিয়ার না। কেন তারা থিয়েটারের দিকে যাচ্ছে? তারা তো ডাইনিংয়ে দাঁড়িয়েছিল। তারপর দেখা যায় ভিক্টর রক্তাক্ত অবস্থায় জেসকে আক্রমণ করে, কিন্তু জেস তার মাথার ফুটোয় আঙুল দিয়ে তাকে মেরে ফেলে। ঠিক তখনই গুলির শব্দ শুনে জেস থিয়েটারের দিকে ছুটে যায়, দেখে গ্রেগ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। শ্যালি জেসকে দেখে বলতে থাকে গ্রেগ মরার আগে বলেছে সে নাকি গ্রেগকে মেরেছে। তারপর কিছু বুঝে ওঠার আগে আবার গুলি এবং শ্যালি ও ডাউনি দুইজনেই সেখানে মারা যায়। জেস সেখান থেকে বেঁচে পালিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু ডেকে যেতেই মুখোশধারীর সাথে দেখা হয়ে যায়। সে আসলে শয়তান জেস। মারামারি হয় ও জেস কুড়াল দিয়ে মেরে জাহাজ থেকে পানিতে ফেলে দেয়। পড়ার আগে শয়তান জেস বলতে থাকে ইউ হ্যাভ টু কিল এভরিওয়ান, দিস ইজ দ্য অনলি ওয়ে টু গো হোম। মেইন জেস এখনও জানে না কি হচ্ছে। হঠাৎ একটি আটকে যাওয়া রেকর্ডে জ্যাজ মিউজিক শুনতে পায়। জেস গিয়ে রেকর্ডটি আবার প্রথম থেকে চালু করে দেয়, আর ঠিক তখনই শুনতে পায় বাইরে হইচই। তখন জাহাজের বাইরে তাকিয়ে দেখতে পায় তার দল উল্টানো ইয়টের উপর দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তারা আসে জাহাজের ডান দিক থেকে। এই সময় দর্শক ও জেস দুই বুঝতে পারে তারা আসলে একটি টাইম লুপের মধ্যে আটকে আছে। ও জেস এটাও বুঝতে পারে কেন সবাই বলছে এখানে আরও জেস আছে। এখন আমরা আবার মাইন্ডসেটের ব্যাপারটা বুঝে নিই। মেইন জেস এখন ভাবছে গ্রুপের সবাইকে বাঁচাতে হবে। শয়তান জেস ভাবছে সবাইকে খুন করে এদের পরের বার যারা আসবে তাদেরকে আর জাহাজে উঠতে দেওয়া যাবে না, কারণ সে জানে যে সে টাইম লুপের মধ্যে আটকে আছে। আর নতুন জেস যে জাহাজে মাত্র উঠছে সে আসলে এখন কিছুই জানে না। জেস এবার জাহাজে ওঠা নতুন দলের পিছু নিতে থাকে। তার পকেট থেকে চাবিটি পড়ে যায়। সেই চাবির শব্দ শুনে নতুন দল চাবিটি খুঁজে পায় আর জেস সেখান থেকে পালিয়ে যায়। জেস হাঁটতে হাঁটতে সেই 237 নম্বর ঘরে গিয়ে দেখে লেখা মিট মি ইন দ্য থিয়েটার, এবং সেখান থেকে সেই ডাইনিং রুমের করিডোরের মধ্যে যায় যেখানে সে একটা অবয়ব দেখেছিল, এবং এইবার তাকে দেখে নতুন জেস বলে ওখানে কেউ দাঁড়িয়ে আছে, এবং ভিক্টর তার পিছু নেয়। সেখান থেকে জেস পালিয়ে ডেকে চলে আসে এবং দেখতে পায় ডাউনির লাশ পানিতে ভাসছে। ভিক্টর পিছু নিতে নিতে ডেকে এসে মেইন জেসকে তাদের গ্রুপের জেস ভেবে অবাক হয়ে যায় ও জিজ্ঞেস করে এত জলদি সে কীভাবে ডাইনিং থেকে ডেকে চলে আসলো। তখন মেইন জেস বলতে থাকে আমাদের হাতে সময় বেশি নেই। তারপর ব্লা ব্লা অনেক কিছু বুঝাইতে থাকে, যা ভিক্টরের কাছে হাস্যকর মনে হয়। আর ঠিক তখনই ভিক্টরের মাথা ধরে জেস দেয়ালের সাথে ধাক্কা দেয়, ফুটো মাথা। জেস আসলে বুঝতে পারে প্রথমবার কেন ভিক্টর তাকে আক্রমণ করে বলে যে সে আসলে তাকে মারতে চেয়েছে। জেস এবার বেশ চিন্তিত হয়ে যায়। সে ভাবতে থাকে একই ঘটনা আবার ঘটছে, আর যদি এই ঘটনাক্রমকে সে পরিবর্তন করতে পারে তাহলে হয়তো এই টাইম লুপ থেকে সে বেঁচে যাবে। তাই সে খুঁজতে খুঁজতে একটা ঘরের মধ্যে বন্দুক পেয়ে যায় এবং তা নিয়ে ডাইনিংয়ের দিকে ছুটে যায়।
কারণ সে জানে এখন নতুন জেস নতুন ভিক্টরকে মেরে ফেলবে, কিন্তু সে তার মাঝে গিয়ে বাধা দিয়ে ভিক্টরকে বাঁচাতে সক্ষম হয়। কিন্তু তারপরে আবার সেই গুলির শব্দ। ভিক্টরকে রক্তাক্ত অবস্থায় রেখে জেস থিয়েটারের দিকে ছুটে যায় এবং দেখতে পায় গ্রেগ গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে। ও সেখান থেকে ডাউনি ও শ্যালিকে বাঁচাতে সক্ষম হয়, যা প্রথমবারে দুইজনেই মারা গিয়েছিল। কিন্তু আসল জেস জানে না যে জাহাজে জেস দুইজন না, আরেকটা জেস আছে। ডাউনি ও শ্যালিকে করিডোরে বন্দুক দিয়ে জেস চলে যায় আর বলে যায় কাউকে বিশ্বাস না করতে। কিন্তু কে শুনে কার কথা। ইভিল জেস বা শয়তান জেস এই দুইজনকে রুম নাম্বার 237-এ নিয়ে যায় ও চাকু দিয়ে মেরে ফেলার চেষ্টা করে। যদিও স্যালি সেখান থেকে পালাতে সক্ষম হয়, কিন্তু ডাউনি শয়তান জেসের হাতে মারা পড়ে। পলাতক স্যালিকে দেখে মেইন জেস পিছু নেয়। স্যালি কিছু না শুনে পালাতে থাকে এবং রেডিও রুমে গিয়ে স্ট্রেস কল করে, যা ইয়টে ঝড়ের আগে কোস্টগার্ডের সাথে কথা বলার সময় গ্রেগের রেডিওতে ধরা পড়ে। এবার স্যালি জাহাজের আরও উপরের অংশে যেতে থাকে এবং জেসও তার পেছনে পেছনে যায়। ও দেখতে পায় অনেক অনেক স্যালি মরে আছে। জেস তখন বুঝতে পারে যে সে প্যাটার্ন পরিবর্তনের কথা চিন্তা করে যা করেছে তা আগেও অনেকবার ঘটেছে। সেই জাহাজের উপরের অংশ থেকে দেখতে পায় নিউ জেস এভিল জেসকে মেরে পানিতে ফেলে দিচ্ছে। এবারে কিন্তু পানিতে ফেলার ব্যাপারটা একেবারেই অন্যরকম। দুইজনের কারোই মুখোশ পরা নেই। তারপর আবার হইচই, মানে নতুন আরেক গ্রুপ এসেছে। এখানে আসলে আমরা বুঝতে পারি যখনই একটা গ্রুপের সকলে মারা যায় তখনই ইয়টটি ভাসতে ভাসতে জাহাজের কাছে চলে আসে। নতুন গ্রুপটি জাহাজে ওঠে এবং কিছুক্ষণ পরেই জেস ও ভিক্টরের কথা আবার শুনতে পায়। অবভিয়াসলি এবারের কথাগুলি একটু ভিন্ন, কারণ ঘটনা অন্যরকমভাবেই ঘটছে। ভিক্টরকে সে আবার মাথায় স্ট্যাব করে। জেস আবার 237 নম্বর ঘরে যায় এবং দেখতে পায় আয়নাতে কিছুই লেখা নেই এবং সে নিজে একটু আগেই ইভিল জেস যে ডাউনিকে মেরেছিল তার রক্ত দিয়ে লেখে গো টু থিয়েটার। তারপর ডাইনিংয়ের সামনে দিয়ে যখন হেঁটে যাচ্ছিল তখন মেইন জেস নতুন ডাউনি ও স্যালিকে দেখে থিয়েটারে যেতে বলে। প্রথমবার আমরা যখন দেখেছিলাম যে ডাউনি ও স্যালি থিয়েটার খুঁজতেছিল, কেন খুঁজতেছিল তার কারণ এবার আমরা বুঝতে পারলাম। এবার সে আবার সেই বন্দুকের ঘরে যায়, মুখোশ আর জ্যাকেট পরে প্রথমে গ্রেগের পিছু নেয়, থিয়েটারের ব্যালকনি থেকে গ্রেগকে শ্যুট করে, তারপর একে একে ডাউনি ও স্যালিকে থিয়েটারেই মেরে ফেলে। এবারের ঘটনাক্রমগুলি কিন্তু একেবারেই প্রথমবারের মতো, এবং ঠিক যেভাবে সে কুড়াল দিয়ে মুখোশধারীকে জাহাজ থেকে নতুন জেসও তাকে একইভাবে জাহাজের সেই অংশে নিয়ে যায় এবং জাহাজ থেকে পড়ার আগে সেও বলে ইউ হ্যাভ টু কিল দেম অল, দিস ইজ দ্য অনলি ওয়ে টু গো হোম। তার মানে সবাইকে মেরে যে নতুন গ্রুপকে আর জাহাজে উঠতে দিবে না, জেস যা ভেবেছিল তা আর সফল হলো না। এবার সে সমুদ্রের পাড়ে জেগে ওঠে। ইয়টে ওঠার আগে তাকে যেমন অন্যমনস্ক মনে হচ্ছিল, এখানেও তাকে একই রকম মনে হচ্ছে। সে আসলে কিছুই মনে করতে পারছে না। তারপর সে ছুটতে ছুটতে বাড়ি যায়। বাড়ি যাওয়ার পর আমরা দেখতে পাই মুভির শুরুতে যেমন ছিল তার বাড়ির আশেপাশে সব ঠিক তেমনই আছে। টমি রং নিয়ে খেলছে, জেস মানে অরিজিনাল জেস বাড়ির কাজ করছে আর টমিকে বলছে তার কোথাও যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। এদিকে টমি রঙের কৌটা উল্টে দেয় ও বাঙালি মায়ের মতো অরিজিনাল জেস দেয় কিছু উত্তমধ্যম ছেলেকে। জেস বুঝতে পারে সে তার ছেলেকে কতটুকু অত্যাচার করত। এই বোধ থেকেই তার ধারণা হয় এই মহিলাকে মেরে ফেললেই তো ঘটনা উল্টে গেল। সে বাড়ির পেছনে শেডে যায়, সেখান থেকে একটা হাতুড়ি এনে অরিজিনাল জেসকে খুন করে। আর এই খুন করাটাই টমি দেখে ফেলে ও প্রথম দৃশ্যের মতো আমরা দেখতে পাই জেস বলতে থাকে ইটস জাস্ট এ ব্যাড ড্রিম। তার মানে আবার শুরু থেকে শুরু। এরপর অরিজিনাল জেসকে একটা ব্যাগের ভেতরে ঢুকানো হয় এবং গাড়ির ব্যাগ ডালাতে তাকে রেখে বের হতে যাবে এমন সময় ফ্রিজে দেখতে পায় তার আসলে গ্রেগের সাথে দেখা করার কথা। গাড়িতে করে যাওয়ার সময় টমিকে বলে এবার সব কিছু অন্যরকম হবে, হাবিজাবি অনেক কিছু বলতে থাকে। আর তখনই গাড়ির সামনে একটি সিগাল এসে পড়ে। রাস্তা থেকে সিগালটি তুলে যখন রাস্তার বাইরে ফেলতে যাবে তখন দেখে অনেকগুলো সিগালের স্তূপ।
এবং বোঝাই যাচ্ছে জেস আসলে যতই চেষ্টা করুক সে এই টাইম লুপ থেকে বের হতে পারবে না। তারপর গাড়ি একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়ে উল্টে যায়। মৃত জেস ও টমি রাস্তায় পড়ে থাকে। মেইন জেস, যাকে আমরা এতক্ষণ ফলো করছিলাম, সে দাঁড়িয়ে থাকে শূন্য দৃষ্টিতে। আশেপাশে কেউই তাকে লক্ষ্য করছে না, শুধু একজন ক্যাব ড্রাইভার বাদে। ক্যাব ড্রাইভার তাকে বলে, বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করে লাভ নেই, তুমি কি কোথাও যেতে চাও? জেস উত্তরে বলে হারবরে। ট্যাক্সিতে যাওয়ার সময় জেস আবার ঘুমিয়ে পড়ে। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, জেস পুরো ঘুম থেকে ওঠার পরে তাকে নিরুদ্দেশ মনে হয়, সে আসলে পুরাতন কিছুই মনে করতে পারছে না। তার মানে আমরা ধরে নিতে পারি জেস যতবারই ঘুমিয়ে যায় তার মস্তিষ্কের সেই ঘটনাগুলো রিসেট হয়ে যায়, অথবা সে ভাবতে থাকে সে আসলে এর আগে যা যা দেখেছে তা একটা বাজে স্বপ্ন ছিল। জেস হারবরে পৌঁছে ট্যাক্সি থেকে নামতে থাকে, আর তখনই ট্যাক্সি ড্রাইভার বলে, আই উইল কিপ দ্য মিটার রানিং, মানে আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করছি, তুমি ফিরে আসবে তো? জেস বলে, অবশ্যই আসবো। ভিক্টর তাকে দেখেই চিনতে পারলেও ভিক্টরকে জেস চিনতে পারে না। যখন জেসকে জিজ্ঞেস করা হয় তার ছেলে কোথায়, জেস অনেকক্ষণ ব্ল্যাঙ্ক তাকিয়ে থেকে উত্তর দেয়, স্কুলে। তারপর স্বাভাবিকভাবে ইয়ট থেকে গ্রেগ নেমে এসে জেসকে জিজ্ঞেস করে যদি তার কাছে অসুস্থ মনে হয় তাহলে তারা যাত্রায় যাবে না। জেস কিছুক্ষণ চুপ করে থাকলেও শেষ পর্যন্ত সে বলে যে না, তারা যাত্রাটি আবার করতে চায়, তার মানে একই ঘটনা আবার ঘটবে। এই ছিল ট্রায়াঙ্গেল মুভির মূল ঘটনাক্রম। এখন প্রশ্ন আসতে পারে, কেন জেস এমন একটি অসহ্য যন্ত্রণাময় টাইম লুপের মধ্যে আটকে আছে? এর উত্তর মুভিতেই দেয়া আছে। দুর্ঘটনার পর জেসরা আসলে যেই জাহাজে ওঠে সেই জাহাজের নাম এওলাস। এওলাস হচ্ছে একজন গ্রিক গড, যাকে বাতাসের ঈশ্বর বলা হতো। ডাউনি, স্যালি ও ভিক্টর জাহাজের করিডোরের মধ্যে যখন জাহাজের ইতিহাসটি পড়তে থাকে তখন কিন্তু শেখে, এবং সে কন্টিনিউয়াসলি একই কাজ করতেই থাকে। যার মানে জেসের এই যে টাইম লুপ, এই টাইম লুপটা এওলাসের সেই শাস্তির সাথে মিলে যায়। যদিও গুগল করার পর দেখা গেছে আসলে এই শাস্তিটা এওলাসকে না, এই শাস্তিটা দেওয়া হয় এওলাসের সন্তান সিসিফাসকে। কেন মুভিতে আসলে এওলাসের কথা বলা আছে তা আমার এখনও বোধগম্য হয়নি। এখন প্রশ্ন আসে, জেসের সাথে এওলাসের এই শাস্তির কী সম্পর্ক? অনেক ফ্যান থিওরি আছে যেখানে রয়েছে যে সন্তানের প্রতি রূঢ় আচরণের জন্য হয়তো জেসকে এই শাস্তিটি পেতে হচ্ছে, যা আমার কাছে তেমন গ্রহণযোগ্য মনে হয়নি আসলে। কারণ জেস বরাবরের মতো তার সন্তানের কাছেই সে ফিরে যেতে চেয়েছে, যা করিডোরে গ্রেগের সাথে কথায় বোঝা যায়। আমার পৃথিবী স্কুলের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন তার মা এসে তাকে বাসায় নিয়ে যাবে। কিন্তু একটা থিওরি আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে এবং তা প্লটের সাথেও মোটামুটি মেলে। সেটা হচ্ছে জেস আসলেই তার সন্তানের সাথে কিছুটা রূঢ় আচরণ করত। সেদিন হারবরে যাওয়ার আগেও হয়তো এই আচরণটি করেছে, এবং হারবরে যাওয়ার পথে দুর্ঘটনায় মা এবং সন্তান দুজনেরই মৃত্যু ঘটে। ট্যাক্সি ড্রাইভার হচ্ছে মৃত্যুদূত, যাকে কথা দেয় জেস ফিরে আসবে, কিন্তু ফিরে না এসে সে গ্রেগের সাথে ট্রিপে চলে যায়। কিন্তু যতই সে নৌকা ও জাহাজে গ্রেগের দলের সাথে সময় অতিবাহিত করে ততই সে বুঝতে পারে তার ভুলগুলো কী ছিল, এবং তার সন্তানকে ফিরে পাওয়ার একটা প্রবল আকাঙ্ক্ষাও তার মধ্যে জাগে। যখন সে সমুদ্রের পাড়ে জেগে ওঠে এবং বুঝতে পারে তার সন্তানকে বাঁচানোর আরেকটি উপায় সে পেয়েছে, তখন অরিজিনাল জেসকে মেরে টমিকে নিয়ে পালিয়ে যেতে চায়, কিন্তু আসলে সে পালিয়ে যেতে পারে না এবং সিসিফাসের মতোই একই টাইম লুপের মধ্যে ঘুরতে থাকে। যতদিন না সে মৃত্যুদূতের সাথে ফিরে যাচ্ছে ততদিন হয়তো এভাবেই চলতে থাকবে। আশা করি এই ব্যাখ্যা ট্রায়াঙ্গেল মুভিটি বুঝতে আপনাদেরকে সাহায্য করবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে শেয়ার করুন। এমন ব্যাখ্যামূলক ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আপনাদের মতামত সবসময় কাম্য। ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।